সত্য অনেক সময় অপ্রিয় হয়। জনাব তারেক রহমান উনি ওনার হলফনামা দিলেন। হলফনামায় আপনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন, পরিত্যাগ করেছেন কিনা, যদি হ্যাঁ হয় তবে নাগরিকত্ব প্রয়োজন হবে। ওই জায়গায় এমটি। আমরা জানলাম যে উনি কোথায় থেকে আসলেন, ব্রিটেন থেকে আসলেন। তাহলে প্রিজাইডিং অফিসার তার তো প্রথম কোশ্চেনটাই জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনি একটা এক্সপ্লানেশন দেন। ক্ষমতার ভরকেন্দ্রের জায়গা বা কেবলাটা আসলে এখন দেখা যাচ্ছে গোপালগঞ্জ, ধানমন্ডি থেকে গুলশান বা বগুড়ার দিকে চলে গেছে। তাহলে এই গভর্নমেন্টই প্রজ্ঞাপন দিচ্ছেন, দিয়ে এনাদেরকে নিষিদ্ধ করলেন। এই গভর্নমেন্টই কি করতেছেন, তাদের নমিনেশন। তার থেকে তো আসলে তাদেরকে যেভাবে আপনারা ক্ষমতায়ন করে ফেলছেন, এখন ওই ক্ষমতাটা তাদের হাতে বুঝিয়ে দিলেই হয় ডক্টর ইউনূসের। যার পাসপোর্ট থাকবে তার তো ট্রাভেল ডকুমেন্ট লাগবে না, তাই নিবে কি নো ভিসা। যার পাসপোর্ট থাকে সে বাংলাদেশ আসতে গেলে কি নিতে হয়, ব্রিটিশ পাসপোর্ট থাকলে নো ভিসা ক্লেম নিতে হয়। আর যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে তাহলে তো আপনার ট্রাভেল পাস নিতে হবে না, তাহলে অ্যাডমিটেডলি তার বাংলাদেশি পাসপোর্ট নেই। কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আমার মনে হচ্ছে যে বৈধতা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে প্রশাসন এই কাজ করার পর আমি কিভাবে ধারণা করব না যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। উনি এসে বলছেন কিন্তু গঠনমূলক যে কোনো সমালোচনাকে আমি স্বাগত জানাই। ওটা কিন্তু আমাকে সাহস যোগাইছে আজকে এটা বলার জন্য, নাহলে আমার অতখানি ইয়াও নাই। উনি সবসময় দেখছেন যে কে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং কে ইসলামের পক্ষে আছেন, সেজন্য কিন্তু সে জামাতকে কখনো ছাড়েন নাই। এই প্রথম জিনিস হলো আপনার দ্বিচারিতা। জাতীয় পার্টি নমিনেশন সাবমিট করলো এবং এই নমিনেশনগুলোকে আপনি বৈধ ঘোষণা করলেন কিভাবে? সে মানুষের যে কর্মযজ্ঞ এটা কতখানি ছিল সেটা দেখার একমাত্র উপায় হচ্ছে তার জানাজা। আর আপনি সূরা ইমরানের যে ২৬ নম্বর আয়াতের কথা বললেন, এটা নিয়ে একটু কথা বলি আপনাদেরকে। ২০০৯-১০ সালে যে চিফ জাস্টিস ছিলেন এম রুহুল আমিন সাহেব, আমার দেখা জীবনে ওরকম সৎ মানুষ আমি আমার জীবনে দেখিনি। বাংলাদেশের চিফ জাস্টিস ছিলেন উনি। হাইকোর্টে উনি একদম মুনসেফ থেকে জেলা জজ ছিলেন হচ্ছে যশোরে 1991-এ, শাহাবুদ্দিন সাহেব যখন অ্যাক্টিং প্রেসিডেন্ট। তখন আসাদুদ্দৌলা সাহেবের জাস্টিস হওয়ার কথা, কিন্তু শাহাবুদ্দিন সাহেব ওনাকে বাদ দিলেন কারণ তার বিরুদ্ধে এলিগেশন ছিল। দিয়ে ওনাকে একবার দুপুর 2টার সময় ডাক দিয়েছে, 5টার সময় শপথ। তিনি এই কথা ওই আল ইমরানের কথা বলতেছিলেন যে আল্লাহ কাকে কখন কিভাবে ক্ষমতায় নিয়ে যাবে তার জন্য যা যা করার সব তৈরি করবে। তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট ওটা হলো। ঠিক একই রকম 2007 সালে এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার যদি না আসতো তাহলে ওনার চিফ জাস্টিস হওয়ার কোনো সুযোগ ছিল না। তাহলে আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে কোথায় কিভাবে নিয়ে যাবেন। আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন তো, বেগম খালেদা জিয়া যদি আজকে শেখ হাসিনা থাকতো এই জানাজা করতে দিতেন উনি? না, একদম সিম্পল না। যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটাও ওখান থেকে তুলে দেওয়ার কথা, ওখান থেকে কিন্তু ব্রিজটা পর্যন্ত তিনি তুলে দিয়েছিলেন যাতে মানুষ যেতে না পারে। সেখানে কি আপনি চিন্তা করতে পারেন যে খালেদা জিয়াকে ওখানে কি করা হতো, মাটি দিতে পারতেন? বা তারেক রহমান ওখানে নিজে নেমে মাকে এইভাবে যেভাবে আল্লাহর কাছে সমর্পণ করলে এটা করতে পারতেন না। তাহলে এই যে আল্লাহ ওনাকে সম্মানিত করলো 3 ভাবে। এক হচ্ছে প্রতিটা বাপ মায়ের ইচ্ছা হচ্ছে তার সন্তান তাকে দাফন করুক, এটা পূরণ হলো। কেন এটা হলো? আমি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানের কথা বাদ দিলাম। দেখেন সবাই বলে বেগম খালেদা জিয়াকে আপোষহীন। উনি কি বিষয়ে আপোষহীন ছিলেন? উনি একটা বিষয়ে আপোষহীন ছিলেন, সেটা কি ভারতের আধিপত্যবাদ। আর একটা বিষয়ে আপোষহীন ছিলেন, সেটা হচ্ছে ইসলাম নিয়ে ষড়যন্ত্রের সবসময় উনি বিরোধী ছিলেন। কেমন? অনেকে বলে 86 সালে উনি নির্বাচনে অংশগ্রহণ করেননি সেজন্য আপোষহীন। এ কথাটা ঠিক না। কেন? 86 সালে ধরে নেন জামাত আর আওয়ামী লীগ ইলেকশন করলো। 91 সালে তো তাহলে জামাতকে নিয়ে তার ক্ষমতায় যাওয়ার কথাই ছিল না, সেটা আওয়ামী লীগের কাছে অ্যাপ্রোচ করতে পারতো, করলো। 96 সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জামাত যখন আন্দোলন করতেছে আওয়ামী লীগ সেখানে সমর্থন করলেন। তাহলে 96 সালে আন্দোলনে জাতির যেটা প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার তিনি কিন্তু মেনে নিলেন এবং নিয়ে 12 ফেব্রুয়ারি ইলেকশন করে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে দিলেন।
তাহলে তিনি আপোষহীন কোনখানে? আপোষহীন হচ্ছে দুইটা জায়গায়। দেশের স্বার্থের ক্ষেত্রে কিন্তু সে কম্প্রোমাইজ করতেছে। একই জিনিস আসেন 2001 সালে, 96 সালে তাহলে জামাতে ইসলাম যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করলেন, তাহলে তো আর 2001 সালে তাকে নিয়ে সরকার গঠন করা বা ঐক্য করে ইলেকশন করার তো প্রশ্ন আসতো না। কিন্তু উনি সবসময় দেখছেন যে কে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং কে ইসলামের পক্ষে আছেন, সেই জন্য কিন্তু সে জামাতকে কখনো ছাড়েন নাই। একই জিনিস হয়েছে 2008 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত। তিনি যদি খালি এই ভারতের আধিপত্যবাদটা মেনে নিতেন, তাহলে ওনাকে জেলেও যেতে হতো না, এই সন্তানকেও হারাতে হতো না, এইভাবে ধুকে ধুকে মৃত্যুর কোলে যেতে হতো না। সো আমার কাছে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পুরস্কারের পিছনে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে তার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান, এবং এদেশে এই 90% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধে দাঁড়ানা। আমরা এখন মূল আলোচনায় আসি শাহরিয়ার ভাই। আমাদের আজকের আলোচনা হচ্ছে যে একপক্ষীয় নির্বাচন নিয়ে আবার শঙ্কা, কারণ এই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা ছিল যে নির্বাচন হবে কিনা। তারপরে যখন আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে না আমি নির্বাচন করব এবং সুষ্ঠু নির্বাচন করব, তারপরেও কেউ বিশ্বাস করতে পারছিলেন না। এক সময় এসে উনি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাও মানুষ বিশ্বাস করতে পারছিলেন না। তারপরে আপনার নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করলেন 12 তারিখে, তারপরেও মানুষের ভিতরে সন্দেহ ছিল। এখন এসে আপনারা এই যে নমুনা পত্র সব দেওয়া হয়েছে, বাছাই টাছাই চলছে, এখন হঠাৎ করে আপনারা আবার এই নির্বাচন কমিশনে গেলেন, যে বললেন যে একপক্ষীয় নির্বাচন হবে এবং প্লেইং নাই, এটা আপনাদের নাই। তা এটা কেন আপনারা? দেখেন, সত্য অনেক সময় অপ্রিয় হয়। জি। আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাই, আমি সরাসরি কথা বলি, টেকনিক্যাল কথা বলে কোনো সহজ রাস্তাকে ঘুরিয়ে কথা বলার আমার অভ্যাস নাই। কেন কথাটা বললাম, যে সেদিন আমি দেশের বাইরে একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলাম, সেখানে আমি বেশ কয়েকটি জিনিস আলোচনা করেছি। তার মধ্যে একটা আলোচনা হচ্ছে প্রশাসনকে দিয়েই 2008 সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছিল, সেখানে কিন্তু কোনো ভোট সেন্টার দখল করা হয়নি, ব্যালট বক্স লুট করা হয়নি, কিছু হয়নি। এবং আপনি অবাক হয়ে যাবেন 2001 সালে আর 2008 সালের ইলেকশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে প্রশাসনকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হলো। তো প্রশাসন কীভাবে ইঞ্জিনিয়ারিং করে দেখেন, 12ই মে সোমবার 2025 সরকার গেজেট নোটিফিকেশন করলেন। গেজেট নোটিফিকেশন করে আমি পুরাটা পড়তে, লাস্টের লাইনটা ভালো করে একটু শোনেন সবাই। বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন মানে 14 দল, ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের সোয়াংসো আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। আপনি 2026 সালে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই শেষে জাতীয় পার্টির মোট 167 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন। রংপুর 3-এ GM কাদের, গাইবান্ধা 1 ও 5-এ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই পুরা লিস্টটা দেওয়া আছে। তাহলে এই গভর্নমেন্টই প্রজ্ঞাপন দিচ্ছেন, দিয়ে এনাদেরকে নিষিদ্ধ করলেন। এই গভর্নমেন্টই কি করতেছেন, তাদের নমিনেশন সাবমিট করতেই ইন্টাইটেল না। কেন না দেখেন, আর্টিকেল 66-এ আমি এই লাইনটা আপনাকে একটু পড়ে শোনাই। আর্টিকেল 66-এ জিতে বলা আছে, বা বাংলায় 6, তিনি কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন, ইজ ডিসকোয়ালিফাইড ফর সাচ ইলেকশন বাই অর আন্ডার এনি ল। এই প্রজ্ঞাপন তো ফোর্স অফ ল। তাহলে আপনি প্রথম জিনিস হলো আপনার দ্বিচারিতা। জাতীয় পার্টি নমিনেশন সাবমিট করলো এবং এই নমিনেশনগুলোকে আপনি বৈধ ঘোষণা করলেন কিভাবে? এবং জাতীয় পার্টি আর একটা নতুন কাজ করছে দেখেন, আনিসুল মাহমুদ এর আগে জাতীয় পার্টিতে ছিল, আর 14 দলের মধ্যে ছিল কি আনোয়ার হোসেন মঞ্জু। এরা করলো কি, দুইজন বের হয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করলেন, গা গিরগিটির মতো রং পরিবর্তন করলেন। কেন? যাতে তাদেরকে আর বলা না যায় ও আমি তো আগে ছিলাম আনোয়ার হোসেন মঞ্জু জেপি, এখন তো আর তা নয়, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। এটা তো আমরা সবাই দিবালোকের মতো পরিষ্কার। তাহলে প্রশাসন এই কাজ করার পর
আমি কিভাবে ধারণা করব না যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না? নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন আমাদের এখানে কি তেলেসমাতি কারবার হলো। আপনি নীলফামারীতে কুড়িগ্রাম 3 উলিপুর ব্যারিস্টার মাহবুব আলম, ওর নমিনেশন আপনি বাতিল করে দিলেন। কী জন্য বাতিল করে দিচ্ছেন? যে ও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করলো, সেই জন্যে তারপরে তার ইয়াটা আপনি বাতিল করে দিলেন। আর ফেনী 3 আব্দুল আওয়াল মিন্টু, সেম ফর্ম, এনারটা আপনি কি করে দিলেন? বৈধ ঘোষণা করলেন। মান্না ভাইয়ের বগুড়ারটা আপনি বাতিল করলেন, ঢাকারটা অ্যালাউ করলেন। তাহলে আপনি সরিষার মধ্যে যে আর দেখেন, এবারে যে কথাটা বলবো একদম সমস্ত বিএনপির ভাই থেকে শুরু করে সবাইকে সম্মানের সহিত বলতেছি, আমরা একটা ডেমোক্রেসি চাই, সেই জন্য আমি এই ডকুমেন্টগুলো দেখাচ্ছি, না হলে আমি হয়তো দেখাতাম না। এটা কাউকে হার্ম করার জন্য না। জনাব তারেক রহমান, উনি ওনার হলফনামা দিলেন। হলফনামায় আপনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন, পরিত্যাগ করেছেন কিনা, যদি হ্যাঁ হয় তবে নাগরিকত্ব প্রয়োজন হবে, ওই জায়গায় এমটি। আমরা জানলাম যে উনি কোথায় থেকে আসলেন? ব্রিটেন থেকে আসলেন। তাহলে প্রিজাইডিং অফিসার, তার তো প্রথম কোশ্চেনটাই জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনি একটা এক্সপ্লানেশন দেন। কি এক্সপ্লেনেশন দিবেন? আপনি এতদিন 15 বছর যে ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডের পাসপোর্ট নিয়েছিলেন না বাংলাদেশের পাসপোর্ট নিয়েছিলেন? এবার একটা জিনিস বলেন, যার পাসপোর্ট থাকবে তার তো ট্রাভেল ডকুমেন্ট লাগবে না, তাই নিবে কি? নো ভিসা। যার পাসপোর্ট থাকে সে বাংলাদেশ আসতে গেলে কি নিতে হয়? ব্রিটিশ পাসপোর্ট থাকলে নো ভিসা ক্লেম নিতে হয়। আর যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে তাহলে তো আপনার ট্রাভেল পাস নিতে হবে না। তাহলে অ্যাডমিটেডলি তার বাংলাদেশি পাসপোর্ট নাই, অ্যাডমিটেডলি বাংলাদেশি পাসপোর্ট নাই। তাহলে আপনার রিটার্নিং অফিসার যদি এই কথা জিজ্ঞাসা করতে না পারে, আর জাতির সামনে একটা জিনিস আমরা সবসময় কি বলতেছি, সৎ নেতৃত্ব চাই, আমিও চাই ওনাকে ভোট দিতে। তো উনি তো এটা যদি পরিষ্কার না করেন, তাহলে আমি এমন কোনো নেতৃত্বকে কি বাছাই করতেছি যে জাতির সামনে তার অবস্থান পরিষ্কার করতেছে না? এবং আরও দেখেন, পুরা ফেসবুকে ভরে গেছে, কি ভরে গেছেন, উনি একটা হোয়াইট অ্যান্ড ব্লু কনস্ট্রাকশন লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে উনি আর ওনার ওয়াইফ ছিলেন হচ্ছে শেয়ার হোল্ডার, এবং ওই কোম্পানির ফর্মে লেখা ছিল ওনার ন্যাশনালিটি ব্রিটিশ, ওনার ন্যাশনালিটি ব্রিটিশ, দেখেন ব্রিটিশ লেখা আছে। তারপরে এই যে সেই কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপরে এই যে, তাহলে এটা কি হলো? এখানে এক্সপ্লেনেশনটা দিলে তাহলে প্রশাসন যদি এখনই ভয় পায়, সারের ভাই অনেকটা একতরফা হয়ে যাচ্ছে। না, আমি আগে বলে দিই যে আমি জানতাম না যে আপনি এগুলো বলবেন, তাহলে আমরা তো বিএনপির কাউকে এখানে রাখতে পারতাম না। না, বিএনপির কাউকে না, এটা আমরা বলতেছি, কিন্তু বিএনপির কথা বলিনি, এটা বিএনপির এক্সপ্লেনেশন না। আমি বলতেছি যে প্রিজাইডিং অফিসার, কারণ আমাদের কাছে তো আমরা যখন আপিলে যাচ্ছি তখন তো আমাদের কাছে এটা আছে, তখন আমি যখন দেখাবো ওই প্রিজাইডিং অফিসার যদি বিএনপিকে এখনই ফেভার করা শুরু করে, তাহলে কিভাবে আপনি আশা করেন? ঠিক আছে, আপনার এইটা মানে কিভাবে আশা করব দেশবাসীর কাছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন কি করবে না? আর এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে। আপনিও কি মনে করেন যে মানে যেটা জামাত বলেছে যে ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা আছে ইলেকশনটাকে, এনসিপিও কি সেরকম মনে করছে কিনা নির্বাচনে? হ্যাঁ, আমিও সেরকম মনে করি। কারণ হচ্ছে যে মানে বাংলাদেশের করাপ্টেড যে সিস্টেম ছিল সেটা 17 বছর ধরে তো আমরা দেখেছি, আসলে সেরকমই ছিল। 5 তারিখের পরে যে আসলে আমরা পরিবর্তনটা চেয়েছিলাম, যে জন্য আসলে আমরা লড়াই করছি বা রাজনৈতিক জায়গা থেকে স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা দেখা গেছে যে ঘুরে ফিরে তারেক রহমান সাহেব দেশে ফেরার পর থেকে আরও বেশি করে মানে ক্ষমতার ভর কেন্দ্রের জায়গা বা কেবলাটা আসলে এখন দেখা যাচ্ছে গোপালগঞ্জ, ধানমন্ডি থেকে গুলশান বা বগুড়ার দিকে চলে গেছে। এবং তার কয়েকটা মানে একটা এক্সাম্পল তো আমি দেখলাম, আমার সমালোচক দিলেন। এছাড়াও আজকেই কিন্তু আমাদের হাসনাত আবদুল্লার যে আসন কুমিল্লা 4, সেখানকার যে বিএনপির প্রার্থী
তার কিন্তু নমিনেশনের যে বৈধতা দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল যে তিনি ঋণ খেলাপি, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং তার নমিনেশনের ইয়াটা কিন্তু বাতিল হয়ে গেছে। তো এইটা দেখেন, আমরা আমাদের যে প্রতিবাদটা হাসনাত আব্দুল্লাহ করেছেন, যদিও একটা ছোট পরিসরে একজন হয়তো বা করেছেন, মানে 300 আসনের ভাই তো কয়েকটা দেখালো, মানে প্রত্যেকটা যদি আমরা পর্যালোচনা করতে চাই সেখানে কিন্তু দেখা যাবে যে আসলে বিএনপির প্রত্যেকটা ক্ষেত্রে খুবই আপার হ্যান্ডে আছে এবং তাদেরকে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আমার মনে হচ্ছে যে বৈধতা দিয়ে দেওয়া হচ্ছে। আমার যে আসন সিরাজগঞ্জ 6 আসন, সেখানে ডক্টর মুহিত, উনার হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব আছেন, উনি হচ্ছে ব্রিটিশ পাসপোর্টধারী। তো সেটাও তিনি তার হলফনামা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা বলা হয়নি, তো কিন্তু তিনিও কিন্তু বৈধতা পেয়ে গেছেন। আবার আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কুমিল্লা 2 আসনের এমপি পদপ্রার্থী কায়কোবাদ সাহেব, উনি হচ্ছে যে টার্কিশ পাসপোর্টধারী। তো তারপরে ধরেন যে সুনামগঞ্জ 3, এরকম অসংখ্য এলাকা, অনেক সংখ্য আসন আছে যেখানকার বিএনপির পদপ্রার্থী দ্বৈত নাগরিকত্বের আছে এবং প্রায় 32 জন যে ঋণ খেলাপির লিস্ট এসছে, সেখানে প্রায় 17 বা 18 জনের মতো বিএনপির আইডিওলজিতে বা বিএনপির পদপ্রার্থী হিসেবে কাজ করছেন। তো সেই জায়গাটা মানে আপনিই জাজ করতে পারবেন যে আসলে প্রশাসন কতটা পক্ষপাতমূলক আসলে বিএনপির প্রতি আচরণ করছে এবং অন্যান্য মানে আমাদের ক্ষেত্রে বা আমাদের শরিক দলের ক্ষেত্রে যদি এরকম 2-1টা সিগনিফিক্যান্ট কিছু বেরো হয়ে যাচ্ছে, আমরা এটা সম্মান করি। আমরা চাই যে আসলে আমাদের ভুল যেগুলো থাকবে সেটার জন্য আমাদের প্রার্থী যদি বাতিল হয়, এটা আমাদের মেনে নিতে কোনো সমস্যা নেই। এরকম আমাদের শরিক দল বা আমাদের এনসিপির 2 জনের ক্ষেত্রে হয়েছে। আমাদের এনসিপির যে সিলেটের এহতেশাম ভাই আছেন, তার দ্বৈত নাগরিকত্ব থাকার পরে সেটা বাতিল হয়েছে, তিনি যদিও অ্যাপিল করেছেন। তো আমরা চাচ্ছি যে এই অবস্থানটা যেন সবার প্রতি সমান থাকে। তারেক রহমান সাহেবকে আমরা সম্মান করি, আমাদের অন্যান্য যত রাজনৈতিক নেতারা আছেন সবাইকে আমরা সম্মান করি। আমরা তো চেয়েছিলাম যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ, সেখানে এসে যদি এখন আবার আমরা নতুন করে এই বৈষম্য দেখতে পাই, তাহলে তো আসলে এই নির্বাচনেরও কোনো মানে নেই। তার থেকে তো আসলে তাদেরকে যেভাবে আপনারা ক্ষমতায়ন করে ফেলছেন, এখন ওই ক্ষমতাটা তাদের হাতে বুঝিয়ে দিলেই হয় ডক্টর ইউনূসের। এই পরিস্থিতি একটু ভিন্ন দিকে যাচ্ছে বলে ওনার অবজারভেশন। বাট আমরা যে নির্বাচন দেখছি, তারেক রহমান আসার পরে কিন্তু একটা নির্বাচন হয়েছে। যেরকম আপনি দেখেন, ডাকসুর নির্বাচনে শিবির পাশ করেছিল, জাকসুর নির্বাচনে শিবির পাশ করেছিল, চাকসুর নির্বাচনে শিবির পাশ করেছে, রাকসুর নির্বাচনে শিবির পাশ করেছে এবং গতকালকে যে নির্বাচন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে, সেখানেও শিবির পাশ করেছে। তাহলে ইঞ্জিনিয়ারিং যে কথা বলছেন সেটা তো এটা প্রমাণিত হয় না। এই যে সব ইউনিভার্সিটিতে শিবির পাশ করছে, এটার কারণটা কি? দেখেন, আগের প্রশ্নের একটু উত্তর দিয়ে নিই। কেন আমি কথাটা বলার সাহস পেলাম, এর জন্যও কিন্তু আমি ধন্যবাদ দিব যে জনাব তারেক রহমানকে। কেন উনি এসে বলছেন কিন্তু গঠনমূলক যে কোনো সমালোচনাকে আমি স্বাগত জানাই। ওটা কিন্তু আমাকে সাহস যোগাইছে আজকে এটা বলার জন্য, না হলে আমার অতখানি ইয়াও নাই। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের তো আমি মুখপাত্র না, আমি তাদেরকে পছন্দ করি এবং ব্যক্তিগত যা মতামত এখানে দিচ্ছি সব ব্যক্তিগত মতামত। 2টা জিনিস দেখেন আপনি, অনেক জায়গায় দেখলাম যে ক্যারিশমা, আমরা বলতেছি ইউনিভার্সিটি কিন্তু কি একটা অটোনমাস বডি, আর আমরা বলছি সারা দেশে প্রশাসন মানে কি, রিটার্নিং অফিসার মানে হচ্ছে ডিসি। এই যেমন আপনি যেটা বললাম কুড়িগ্রামে এই ভদ্র মহিলা কাগজ পর্যন্ত দেখতে চায়নি। জি, এই যে এলিগেশন, এটা তো আপনি ওই যে বললাম না এখানে আমার বিএনপির ভাই বা ইলেকশন কমিশনে লাগবে না। এই ইলেকশন কমিশন কি অন্ধ? ইলেকশন কমিশন তো অন্ধ না। যখন জামাত ইসলামের প্রতিনিধি দল ইলেকশন কমিশনের সাথে দেখা করলেন, তখন কিন্তু প্রধান ইলেকশন কমিশনার বললেন আমি কিন্তু অনেক ক্ষেত্রে অসহায়। এই ধরনের কথা আমরা কি শুনতে পারি না। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, তফসিল ঘোষণার পরে সমস্ত কিছু কিন্তু কারা আন্ডারে চলে যায়? ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়। দেখেন ডাকসু আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেভাবে ইলেকশন হলো, জিতলেন, আমরা কি চাই? এটাই তো চাই। আমরা আজকে যে আলোচনাটা করতেছি প্রশাসনের ইঞ্জিনিয়ারিং আশঙ্কার কথা, যাতে আশঙ্কা না হয় এবারের এই ইলেকশনটা 2026-এর 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় ইলেকশন হোক, যাতে এই মেসেজটা টু ক্লিয়ার যে প্রশাসনের কেউ যদি এরকম বৈষম্য করতে চাও তোমাকে কিন্তু সাফার করতে হবে। কিন্তু এই বৈষম্যটা কেন করতেছে সেটা কথা কিন্তু কেউ চিন্তা করতেছেন না। কেন করতেছে দেখেন, আমি খুব দুঃখের সাথে বলবো কেন, যে আমি নিজেও ব্যক্তিগতভাবে মানে আমি বলি ছোটোবেলাতে উনি যেমন বললেন আমারও কোনো
আমি যত ছোট ছিলাম তখন জিয়াউর রহমান সম্পর্কে কোনো স্মৃতি আমারও নাই, কারণ আমি প্রথম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখছি, সেটা হচ্ছে 88 সালে নওগাঁ। সো যেভাবে কাছ থেকে বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ হয়েছে, জিয়াউর রহমান সাহেবকে তো দেখার সুযোগ হয়নি, কিন্তু সবসময় মনের একটা প্রেক্ষাপটে তাদের জন্য কিন্তু একটা সম্মান ছিল। সো সেই রক্তটাই ক্যারি করতেছেন কিন্তু জনাব তারেক রহমান। সো ওনার কাছে আমরা কি আশা করি, বাবা মায়ের যে আপনি যে বললেন, তাই দেখেন একটা জিনিস দেখেন, জাইমা তার দাদির কবরে গেল, আমি প্রাণ খুলে দোয়া করছি যে এরকম মেয়ে হওয়া উচিত। দেখেন সে আবায়া পরে মাথায় কাপড় দিয়ে যেভাবে একটা আমরা আমাদের মেয়েকে চাই সেভাবে তো সে গেছে, তাই না? এবং এই যে শিক্ষাটা, তাহলে সে তার পরিবারকে ইসলামিক শিক্ষা দিয়ে বড় করছে। দ্বিতীয় যে জিনিসটা কি, এই যে যখন বললেন উনি গঠনমূলক, এবং আরেকটা জিনিস দেখেন, সেদিন একজন তার চেয়ে বয়সে বড় লোক তাকে সালাম করতে গেছিল, সে কিন্তু খুব রাগান্বিত হয়েছিল, ক্ষেপে গিয়েছিল। তাহলে এই দুইটা চরিত্র যদি একদিকে দেখি, তাহলে বলতে পারি যে ইয়েস, দিস ইজ দ্য ব্লাড অফ বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান। আর একদিকে দেখেন, যে পত্রিকা তাকে আখ্যায়িত করছিল খাম্বা, এবং যে পত্রিকা তৈরি করছিল হাওয়া ভবন, যে পত্রিকার কারণে বলল 2007 সাল দায়ী হচ্ছে খালেদা জিয়া এবং তারেক জিয়া, এইভাবে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে এইভাবে কী করলো, লেবেলাইজ করছিলেন। সেই পত্রিকার সম্পাদকরা যখন তার ওখানে যায়, তার কি উচিত তাদের সাথে দেখা করা? তাদের উচিত না যে আপনারা আজকে যে আমাকে তেল দিচ্ছেন, আগে নিজেদেরকে বলেন ওই স্টেটমেন্টগুলো আপনাদের ভুল ছিল? ঠিক ব্যবসায়িক সমাজরা যারা গেলেন, তারা কয়েকদিন আগেও দেখেন বলছিলেন ওই সুমনের গান গেয়ে যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই। সেই লোকই ওখানে যে দেখলাম পারে না তো তারেক জিয়ার সাথে হাত মেলানোর জন্য পাগল হয়ে গেলেন, টিভিতে দেখতেছি। তাহলে যে ভদ্রলোক 1 বছরের মাথায়, আমরা যে বৈষম্যের কথা বলছি, আপনি রং পাল্টায় কি আমরা ব্যবস্থা চেঞ্জ করতে পারবো? আমরা তো এই 24-এর আন্দোলনটা কি, 24-এর আন্দোলনটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এই যে তোষণ নীতির বিরুদ্ধে। আমরা একটা রাষ্ট্রীয় সংস্কার চাই। এই রাষ্ট্রীয় সংস্কার যদি করতে হয়, তাহলে প্রথম কথা কি, আমরা একটা আদর্শিক নেতা চাই, যে সৎ হবে, যে কাজ এবং কর্মের মধ্যে মিলন থাকবে। তা আপনি যেটা বললেন, দেখেন জগন্নাথের ছেলেগুলো জেতার পিছনে কারণ কি? দেখেন যে ভিপি পদপ্রার্থী, সে কি, সে কিছু জুমার নামাজে খুতবা পর্যন্ত দিচ্ছে। তাহলে দোজ হু আর অনেস্ট, ইন্টেলিজেন্ট, যারা খুব ভালো ছাত্র, তাদেরকে কিন্তু সমাজের সবাই চুজ করতেছে। এবং এটা কথা আসছে যে জনাব তারেক রহমানের ক্যারিশমা কাজ করলো না, তার মানে ক্যারিশমা না। এবারে ইলেকশন ভাই আসলে ক্যারিশমা কাজ করবে না। আপনি যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে না অবস্থান নেন, সৎ নেতৃত্ব, এবং আপনি যা বলতেছেন তার সাথে যদি কাজের মিল না থাকে, তাহলে আপনাকে কেউ ভোট দিবে না। আচ্ছা, আমরা ওই জায়গাটা একটু জানতে চাই যে এই যে মানে ডাকসু, রাকসু, চাকসু, কেন মোস্তাফিজ ভাই হলো ছাত্র নেতা, তো এই যে ইউনিভার্সিটিগুলিতে এই শিবিরের যে ধারাবাহিক বিজয়, এটা কেন হচ্ছে, এটা আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। কারণ তারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে কাজ করছে, জি। যা সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যেভাবে কমিউনিকেট করছে, যেটা আসলে প্রিভিয়াস মানে আমাদের যে পলিটিক্যাল কালচার, নেতারা যেরকম আসলে খুব ধরাছোঁয়ার বাইরে থাকে, বা তাদেরকে আসলে আলাদা করে প্রোটোকল দিতে হয়, গণরুম গেস্টরুমের যে কালচারের একটা জায়গা ছিল, সেই প্রথাগত জায়গা থেকে শিবিরের যারা ছাত্রনেতারা আছেন, তারা বের হয়ে এসে আসলে ছাত্র বান্ধব হওয়ার চেষ্টা করেছেন, এবং তার ফলাফল তারা প্রত্যেকটি ক্যাম্পাসে পাচ্ছেন। এবং ছাত্র দল থেকে শুরু করে আমাদের ছাত্র সংগঠনের ছাত্র শক্তি, এদের আসলে মানে এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। কারণ আপনি যদি হেলদি প্র্যাকটিস এর ভিতরে না আসতে পারেন, দিন শেষে আসলে প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা লেয়ারে আসলে পাবলিক আপনাকে এইভাবে সরিয়ে নেবে। তো আসলে না, আপনি যেই জায়গাটা বলতে চেষ্টা করছিলেন, আমি ওই জায়গাটা একটু শুনতে চাই। যে আপনি বলেছেন যে দে চেঞ্জ সামথিং, যেরকম আগে ছাত্ররা তাদেরকে যে তাদের সাথে দেখা করতে হতো, এখন এই ছাত্ররা যে তাদের সাথে দেখা করতেছে, যার মানে যেরকম পুলিশে, আমি একটা উদাহরণ দিই, যেরকম পুলিশ যখন রাস্তায় কাজ করে, সে গাড়ি ধরে কাগজপত্র নেয় এবং সেখানে একটা ফাইন করে। আর পুলিশ যদি আপনার তাদেরকে যদি সার্ভিস দেয়, তাহলে ডিফারেন্স হয়। তো এই জিনিসটা কি সেরকম কিছু ঘটছে নাকি? হ্যাঁ, এরকমটাই ঘটছে আসলে।
আমরা যে আমাদের পলিটিক্যাল লিডারদের দেখি, মানে ন্যাশনাল পর্যায়ে বলছি, যেহেতু আমরা এখন ন্যাশনাল পর্যায়ে রাজনীতি করছি, ধরেন মানে আমি বলছি না যে আমি খুব আহামরি খুব বড় কোনো নেতা বা কোনো কিছু, কিন্তু আমি যখন রাস্তাতে চলাফেরা করি, কেউ যদি আমাকে আমার পরিচিত বা আমাকে চেনে থাকে বা আমাকে পছন্দ করে, যখন কথা বলে আমি সুন্দর করে তাকে সালাম দেই, তার সাথে কথা বলি, বা সে যে আমাকে পছন্দ করে সেই জায়গাটুকু যখন সে ব্যক্ত করে, আমিও তার উত্তরে কিছু না কিছু বলার চেষ্টা করি। এই যে এইটুকু, মানে খুব বেশি আহামরি কিন্তু তাকে আমার কিছু করতে হচ্ছে না, এটুকুর ফলে আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটা আমার প্রতি যে শ্রদ্ধা বা ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। আবার আমি যেটা বললাম যে বেগম খালেদা জিয়ার উদাহরণ দিলাম, আমরা অতি মানে তরুণ কিছু নেতারা যারা গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছি, যখন তার কাছে দেখা করতে গেলাম, তিনি তো যেভাবে আমাদেরকে ওয়েলকাম করলো, আমাদের তার প্রতি যে সম্মানের জায়গাটা ছিল আরও বেড়ে গেছে। তো আমার মনে হয় যে এই সুন্দর ভালো আচার আচরণ, মানুষের সাথে কথাবার্তা, কমিউনিকেশন করা, খুব বেশি কিছু আসলে মানুষ এক্সপেক্ট করে না নেতাদের থেকে। তো এইটাই আসলে আমার মনে হয় যে বড় একটা পরিবর্তনের জায়গা আসলে ছাত্র শিবির নিয়ে ফেলেছে, এবং সেই জায়গাটাই আসলে আমরা দেখছি বড় একটা পরিবর্তন জায়গা। প্রশ্ন আপনাকে করি, ভাইয়ের প্রশ্নের আমি একটু উত্তর দিতে চাই যে আপনি বলছেন যে ছাত্র সংসদগুলোতে আসলে ইঞ্জিনিয়ারিং করা যাচ্ছে না। এখন দেখেন, কিন্তু এই যে এই যোগসূতে ইঞ্জিনিয়ারিং করানোর বেশ চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরে আসলে আমরা মনে করেছি যে এখানে আসলে ব্যর্থ হয়েছে। এবং আওয়ামী লীগ সময় ব্যর্থতা কেন হলো? ছাত্ররাই করে দিল ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা ছাত্ররাই করে দিল, কিন্তু সব জায়গায় আসলে, কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে এইটা কিন্তু ডিফারেন্ট। কারণ আপনি যখন আওয়ামী লীগের আমলটাও দেখবেন, তারা জাতীয় ইলেকশনের আগে এরকম কয়েকটা স্থানীয় পর্যায়ে ইলেকশন করেছিল, সেখানে কিন্তু দেখাচ্ছিল একটু লিবারেল রেখে অন্য বিএনপির প্রার্থী তারা কিন্তু জয়লাভ করেছিল, এবং একটা ফিল দেওয়ানোর চেষ্টা করেছে যে হ্যাঁ, এটা কিন্তু ফ্রি ফেয়ার বা ওইরকম একটা পরিস্থিতি আসবে। তো আমাদের কাছেও সেরকমটাই মনে হচ্ছে যে এই ছাত্র সংসদগুলোতে যেহেতু কিছু করে উঠতে পারছে না, তো সেটার আকারে আপনারা বলতে চাচ্ছেন, বা বিএনপির যারা আছেন তারা হয়তো বলার চেষ্টা করবেন যে এখানে তো তাহলে কিছু হলো না। কিন্তু একটা ন্যাশনাল ইলেকশনে, যে একটা ক্যাম্পাসের গণ্ডির বাইরে একটা ন্যাশনাল ইলেকশনে পোলিং এজেন্ট থেকে শুরু করে লাস্ট 3 ডেজেই যে মেকানিজম থাকে, সেটা আসলে এই ছাত্র সংসদের ইলেকশনের সাথে আসলে আমার মেলালে আসলে হবে না। তো সেই জায়গায় প্রশাসনের আরও দায়িত্বশীল হতে হবে। আবার নির্বাচনকে ঘিরে যেরকম, আমি একটা কথা উল্লেখ করতে চাই যে গতকালকেই যে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির সাহেব মারা গেলেন, তো এটা তো আসলে খুবই নেক্কারজনক এবং দুঃখজনক ঘটনা। মানে তিনি হতে পারেন বিএনপির, কিন্তু তিনি কোনো না কোনোভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন লড়াকু সৈনিক ছিলেন। তিনি আমার সহযোদ্ধা। আমি এই ঘটনায় আসলে খুবই ব্যথিত, মর্মাহত, এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা এটার আসলে বিচার চাই। এবং এই মানুষটা কিন্তু হাদি, আমাদের ভাই শহীদ হাদির হত্যার বিচারের জন্য মাঠে ছিল, স্লোগান দিয়েছে, আমি সেই ভিডিওটাও দেখতে পেলাম। এবং দেখেন, এই প্রায় 20-25 দিন চলে গেল, প্রায় 1 মাস চলে গেল, আমাদের শহীদ হাদির হত্যার বিচার তো হলোই না, তার হত্যার বিচার চেয়ে যে মানুষটা রাস্তায় ছিল সে এরকম করে হঠাৎ দিনে দুপুরে এরকম করে মারা গেল। এবং আরও দুঃখজনক ব্যাপার যে মানুষ ক্ষমতার জন্য নির্বাচনে, মানে কখন নির্বাচনটা আমি অ্যাটেন্ড করবো এবং কখন আমি ক্ষমতায় চলে যাব, এইটার মানে ইসেতে আসলে মানুষ কতটা মানে ক্ষিপ্ত হয়ে গেলে বা কতটা প্রলোভন বা লোভে মোহচ্ছন্ন হয়ে গেলে, সালাউদ্দিন সাহেব আজকে এরকম কমেন্ট করে যে এরকম একটি বিচ্ছিন্ন ঘটনা। ওপারে চলে যায়। ওই যে একটা গান ছিল অনেক আগে, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম। তো এই প্রশাসনের অবস্থাটা কি দেখেন তো। 17 বছরের একটা মেয়েকে আপনি 50,000 টাকা, সেটা মিডিয়া ট্রায়ালে হয়ে গেল 50 কোটি টাকা, সুরভির কথা বলতেছি, তাকে আপনি রাত 2টার সময়, 17 বছরের একটা মেয়ে, নিয়ম নাই কনস্টিটিউশনের বাইরে যে সে চাইল্ড, তাকে শিশু কারাগারে রাখতে হবে, তাকে আপনি নিয়ে যা কাস্টডিতে 10 দিন রাখলেন। একটা শিশুকে আপনি কোনোদিন রিমান্ড দিতে পারেন না, আপনি 2 দিন রিমান্ড দিলেন। যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক প্রতিবাদ শুরু হলো, তখন আপনি কি করলেন? এবং এটা আরও দুঃখজনক, আইন উপদেষ্টা তখন বলতেছেন, যেদিন তার সেকেন্ড রিমান্ডটা হলো, যে হ্যাঁ ও আর রাইটটা পাবে, এই রাইটটা পাবে ঘোষণা দুপুরে দেওয়া হলো, রাতের বেলা দেখলাম উনি মুক্তি পাইল। তার মানে কি, আমরা যে একটু আগের যে কথাটা বলতেছিলাম যে ভাইরে, সবার কি থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, আমরা তো এটাই চাইছি। তা আপনি আজ পর্যন্ত ওই পুলিশ অফিসার যে তার বয়সটা বাড়ায় দিয়েছিল সুরভির, তাকে কি আপনি ক্লোজ করছেন? না। যে ম্যাজিস্ট্রেট রিমান্ড দিয়েছে তাকে ক্লোজ করছেন? না। তার মানে আপনি তো, তাহলে আপনি কি এই জুডিশিয়াল সিস্টেম, পুলিশ সিস্টেম আপনি নিজে হাতে নাড়াচ্ছেন, ঘুরাচ্ছেন? এটাতেই বললাম, তখন বললাম না ইঞ্জিনিয়ারিংয়ের কথা, কারণ এগুলো তো অশনি সংকেত। সুরভি বের হয়ে আসে, কী বললো, তানজিলা তাবাসসুম বলে
একটা মেয়ে নাকি ওর সাথে জেলে দেখা হয়েছে। এটা বলার পরে কি আমরা, এবং সে মেয়েটাকে গুম করা হয়েছে, সে মেয়েটার পরিবার জানতেছে, সে বিশ্ববিদ্যালয়ে আছে, বিশ্ববিদ্যালয়ে জানতেছে সে তার বাড়িতে আছে। তাহলে এটা একটা সিরিয়াস এলিগেশন, কারণ আমরা তো ওই গুম খুনের বিরুদ্ধেই তো ৩৬শে জুলাই। আজকে কেন গুমের কি এই পুনরাবৃত্তিটা হবে? কি সরকার থেকে কি এর জন্য কোনো, যেখানে গুম কমিশন রিপোর্ট দিছে এটা নিয়ে কিছু হলো? দুঃখের বিষয়। আজকে বিএনপির এক লোক বলছেন যে আর যাই করে বিএনপি করব না। কেন? ছেলেপেলে সারা জীবন বলবে তুমি অপ্রাসঙ্গিক। আপনি একটা জিনিস বলেন তো, যে একটা মানুষের জীবন, আশরাফুল মখলুকাত সে যেই হোক, তাকে গুলি করে মারবে, আপনার ন্যূনতম কথাটা কি? তার বিচার চাইতে হবে। এবং এইভাবে হত্যাযজ্ঞ যদি চলতে থাকে, ইলেকশনের আগে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। এটা তো একটা দায়িত্বশীল নেতা কেন প্রতিটা মানুষের কাছে আশা করা হয়। এখন যদি এটাকে আপনি বলেন না ওটা একটা অপ্রাসঙ্গিক বিষয়, তাহলে ইউ আর ইনকারেজিং কিলিং। এবং এই অবস্থায় আপনি কিভাবে আশা করেন যে ফ্রি ফেয়ার ইলেকশন? শোনেন, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে আর একটা বিষয় ছিল যেটা শেখ হাসিনা করে গেছে, সেটা কি? ইলেকশন ওই যে 3 দিনের কথা বললো না, 3 দিন আগের থেকে ব্যাপক হারে ধরপাকড় শুরু হবে। আজকে বলা আছে, আমি আজকে দেখলাম ওনার কথাটা যদি সত্যি হয় তাহলে ওনাকে আমি সত্যিই ধন্যবাদ জানাবো অন্তরের অন্তঃস্থল থেকে। আইন উপদেষ্টা বলছে নেক্সট মিটিংয়ে ইনডিমিনিটি পাস হবে। আজকে সুরভীদেরকে কেন জামিন নিতে হবে? আপনি তো বলছেনই তারা মুক্তিযোদ্ধা। তো মুক্তিযুদ্ধের সময় ব্যাংক লুট থেকে শুরু করে আপনি কি করেননি? তার জন্য কি আপনার ক্রিমিনাল প্রসিডিং চালু হয়েছে? তাহলে সিলেটের ওই ছেলেটাকে আপনি ধরে নিয়ে গেলেন, তাকে আপনি জামিন দিচ্ছেন, এই মামলায় তো হওয়ার কথা না। তাহলে আপনি একদিকে বলতেছেন তাদেরকে ইন্ডিমিনিটি দিবেন, আর একদিকে মামলা করে রাখতেছেন। তাহলে আপনার এই দ্বিচারিতা বন্ধ না হলে কিভাবে প্রশাসন একটা শক্ত মেসেজ পাবে যে ডক্টর ইউনূস সরকার শক্ত মেসেজ দিচ্ছে যে যেখানে আইনের ব্যত্যয় ঘটাবে তাকে জবাবদিহিতার আন্ডারে আনা হবে এবং তার বিচার করা হবে? আপনি খালি দেখেন এই সুরভির এই এসআইকে মানে আয়োকে যদি আপনি ইয়ার আন্ডারে নিয়ে আসতেন, তাহলে নওগাঁয় ওই আয়ো এরকম একটা মানুষকে নিরাপরাধ বাসের কি ড্রাইভারকে এইভাবে পিটিয়ে শোয়াই দিতে পারে না। এবং আপনি অবাক হয়ে যাবেন, সেই পুলিশ অফিসার হচ্ছে আগে সাধন যে মন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, তার ক্লোজ রিলেটিভ। এই মেয়েটা ওই সাধন হচ্ছে রিকমেন্ডেশনে পুলিশের চাকরি পাইছে। তো এই প্রেতাত্মারা তো এখানে আছে, কিন্তু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এই ব্যবস্থাগুলো নিলেই কিন্তু আমাদের মধ্যে থেকে সন্দেহ দূর হয়। মানুষের জীবন জানমালের রক্ষা যদি আপনি না করতে পারেন, তাহলে মানুষ কীভাবে ভোট কেন্দ্রে যাবে? সো আমি জাতির সামনে এই প্রশ্নটা রেখে গেলাম যে এটা কি পরিকল্পিতভাবে এটাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে যাতে জুলাই সনদের পক্ষে ভোট দিতে যেন দল ভেদে মানুষ ভোট সেন্টারে না যায়, যাতে মানুষ এই আগামী ইলেকশনে মানুষ ভোট কেন্দ্রে না যায়? এটা কি তার একটা পার্ট? আচ্ছা মুস্তাফিজ ভাই, আপনার কাছে আমি আসি। ভাই বললেন যে আইন শৃঙ্খলার বিষয়টা কথা বলছিলেন এবং সরকার বলছে যে যৌথ বাহিনী অভিযান এবং উনি গানম্যান দেওয়ার একটা করছে, এটা দিয়ে কি সমস্যার সমাধান করা যাবে কিনা? কয়জনকে আপনারা গানম্যান দিবেন বা কয়জনকে সরকার গানম্যান দিবে? এখানে তো যৌথ বাহিনীর অভিযান দিয়ে এটা তো আসলে হয় না। মানে একটা দেশের, মানে আমার শুধু গানম্যান তো লাগবে না, আমি তো চাই যে আমার সংসদীয় আসন বা আমার পুরো বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তাটা আমি চাই। আমাকে আপনি আলাদা করে বিশাল আর্মির বহর দিয়ে প্রত্যেকটা সময়ে প্রোটেকশন দিয়ে বের করছেন, নিয়ে আসছেন, সারা বাংলাদেশে ঘুরাচ্ছেন, কিন্তু আমার যেই নাগরিক অধিকারটা ফিরে পাওয়ার জন্য এই লড়াইগুলো করলো, তাদের জন্য আসলে আমরা কি দিলাম? বা এই ইন্ট্রিম গভর্নমেন্ট, এই আসিফ নজরুলরা আসলে তাহলে তাদের জন্য কি করছেন? তো সেটা আমাদের আসলে গানম্যান প্রয়োজন নেই। এখন শরীফ ওসমান হাদি আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গিয়েছেন, সে চেয়েছেন আসলে সবার প্রতি একটা ইনসাফ যেন সে করতে পারে, তার যে শত্রু বা তার যেই ক্ষতি করতে চেয়েছে তার প্রতিও সে ইনসাফ করতে চেয়েছেন। তো সেখান থেকে আমরা যেটা মনে করি, বা তরুণ জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই জায়গাটায় আমার মনে করি যে কোনো একক নেতা বা কিছু সংখ্যক নেতার সিকিউরিটি কনসার্নের জায়গাটার থেকেও বড় কনসার্ন দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষ, দেশের নাগরিকের সিকিউরিটি কনসার্নটা নিশ্চিত করা। এটা খুব বেশি কঠিন কাজ না। মানে বাংলাদেশের যেই পুলিশ প্রশাসন যারা আছেন তারা চাইলেই এই কাজটা খুব সুন্দর করেই করতে পারবে, তাদের সদিচ্ছা এবং তাদের ভিতর যেই পরিবর্তনটা আনা দরকার ছিল। শুধু পোশাক পরিবর্তন করে তো আসলে একটা প্রতিষ্ঠানের এরকম পরিবর্তন আনা সম্ভব না। যেই সংস্কারটা আসলে দরকার ছিল সেটা হলে আসলে এরকম সিচুয়েশন আমরা আসতাম না। তো সেটা যেহেতু হয়নি, এখনও কিছুটা সময় আছে, সরকারের উচিত সেই দিকে মনোযোগ দেয়, আমাদেরকে আলাদা করে 1-2 জন করে গানম্যান না দিয়ে।